হ্যালো এভরিওয়ান। আজকে হলো তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো পড়াবো। আমি খুবই দুঃখিত যে তোমাদের ক্লাসটা একটু পরে শুরু করা লাগলো। আমি আসলে খুবই এক্সট্রিমলি একটু ব্যস্ত ছিলাম। আমি লাস্ট 2 উইক আগে হলো ডাবলিন ব্যাক করছি, তো অফিসের প্রেশার একটু বেশি। সো হোপফুলি এরকম হবে না যে রাত 2টায় ক্লাস নেওয়া লাগতেছে। আমি টাইম মেনটেন করার ট্রাই করবো। তাহলে আমরা আজকে শুরু করি। আজকে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো যে কন্ট্রোল স্টেটমেন্ট। সি প্রোগ্রামে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে মনে করো যে আমরা মেইনের ভিতর যা লিখব সেটা কিন্তু সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট হয়। ফর এক্সাম্পল মনে করো আমরা যদি বলি যে ইন্ট মেইন দিয়ে মনে করো যে স্টেটমেন্ট 1, বুঝতে পারছো জিনিসটা, স্টেটমেন্ট 2 এইরকম থাকে, স্টেটমেন্ট 3। তাহলে এতক্ষণ হয়তো একটা জিনিস খেয়াল করছো যে সিকুয়েন্সিয়ালি উপর থেকে নিচের দিকে আসে, যে প্রথম হলো এইটা এক্সিকিউট হবে, এরপর হলো এটা এক্সিকিউট হবে, এরপর হলো এটা এক্সিকিউট হবে, একটার পর একটা। কন্ট্রোল স্টেটমেন্ট কি জিনিস, যে মনে করো যে আমাদের হলো এরকম মেইন ফাংশনটা আছে, এখন হলো সিকুয়েন্সিয়ালি হবে না। মনে করো আমাদের স্টেটমেন্ট 1 এখানে, স্টেটমেন্ট 2 এখানে, স্টেটমেন্ট 3 এখানে, স্টেটমেন্ট 4 এখানে, স্টেটমেন্ট 5 এখানে। তো আমরা এবার কন্ট্রোল করব, লাইক স্টেটমেন্ট 1 এক্সিকিউট হলো, স্টেটমেন্ট 2 এক্সিকিউট হলো, এরপর আমরা চাই যে স্টেটমেন্ট 4 এক্সিকিউট হবে, 4 এক্সিকিউট হয়ে চাই যে আবার আবার এক্সিকিউট স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে, এরপর মনে করো আবার চাই যে 4 এক্সিকিউট হবে, এরপর মনে করো যে 4 এর পরে চাই যে এবার হলো 5 এক্সিকিউট হবে। তো এইরকম কন্ট্রোলিং মানে পাওয়ার আমাদেরকে দেয় হলো কন্ট্রোল স্টেটমেন্ট। সিতে হলো দুই টাইপের কন্ট্রোল স্টেটমেন্ট আছে, যার মধ্যে হলো আমরা সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন চেঞ্জ করতে পারবো। একটাকে বলা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট, আরেকটা বকে বলে হলো যে লুপ স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট হলো যে কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যেমন মনে করো যে আমরা যদি চাইতাম জিনিসটাকে এইভাবে করতে পারতাম, মুছে কোনটা দিয়ে, মনে করো যে আমরা যদি চাইতাম, সব মুছে ফেললে, মনে করো যে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হলো, স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে কি হবে না এটা ডিপেন্ড করবে হলো একটা কন্ডিশনের উপর। এটার উপর একটা কন্ডিশন আরোপ করব, এটার উপর একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন কি হবে, কন্ডিশন ট্রু হলে, এটা যদি ট্রু হলে এক্সিকিউট হবে, ফলস হলে এক্সিকিউট হবে না। ক্লিয়ার জিনিসটা? তো এইটাকে হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। যে আমরা যদি কোনো স্টেটমেন্ট কন্ট্রোল করতে চাই যে এই স্টেটমেন্টগুলো হলো একটা কন্ডিশনের ভিত্তিতে ট্রু হলে এক্সিকিউট হবে, না হলে এক্সিকিউট হবে না, এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। আর লুপ স্টেটমেন্ট হলো যে আমরা চাই যে একই স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে। মনে করি এটা একটা স্টেটমেন্ট যেটা হলো আমরা চাই যে 100 বার এক্সিকিউট হবে এরকম। এটাকে আমরা হলো লুপ স্টেটমেন্ট বলতে পারবো, যে আমরা হলো যে ওই একই স্টেটমেন্ট আমরা 100 বার পর পর মানে এক্সিকিউট করব। এই জিনিসগুলোকে বলা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট আর লুপ স্টেটমেন্ট। তাহলে লুপ হলো একই কাজ বারবার করার জন্য, আর কন্ডিশনাল হলো যে একটা কন্ডিশনের ভিত্তিতে এক্সিকিউট করা বা না করার জন্য ইউজ করা হয়। তাহলে আহ, তোমাদের সাউন্ড কি ঠিক আছে? দাঁড়াও দেখি সাউন্ডটা একটু বাড়ায়। হ্যাঁ। তাহলে এখন আমরা দেখব যে এটা হলো যে কন্ডিশনাল স্টেটমেন্ট, আর লুপ স্টেটমেন্ট গেল যে ট্রু ফলসের ভিত্তিতে হলো এক্সিকিউট হবে। তাহলে আমরা এখন দেখি যে এই জিনিসগুলো আসলে কোডের মাধ্যমে কিভাবে করতে পারবো। তাহলে একটু সামারি করি, যে তোমাদের হলো যে কন্ট্রোল স্টেটমেন্ট দুই টাইপের হয়, একটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হলো লুপ স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কি, কোনো একটা স্টেটমেন্ট আমরা একটা কন্ডিশনের ভিত্তিতে এক্সিকিউট করব কি করব না। যেমন এখানে মনে করো S2 যদি একটা স্টেটমেন্ট হয়, এরকম একটা না থেকে অনেকগুলো থাকতে পারে। S2 যদি একটা কন্ডিশন হয়, ট্রু হলে এক্সিকিউট করব একটা কন্ডিশনের ভিত্তিতে। কোন আমরা এখন দেখবো যে কিভাবে লিখবো না লিখবো, বাট ট্রু হলে এক্সিকিউট হবে, ফলস হলে এক্সিকিউট হবে না। আর লুপ হলো যে একই মানে স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে। যেমন আমরা চাই যে S4 স্টেটমেন্টটা 100 বার এক্সিকিউট হবে, এটা হলো লুপের কাজ।
তাহলে এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট আর লুপের স্টেটমেন্ট। এটা কেন লাগে? কারণ হলো সিতে হলো সব কিছু নর্মালি সিকুয়েন্সিয়ালি আসে। বুঝতে পারছো জিনিসটা? মেইনের প্রথম স্টেটমেন্ট আগে, সেকেন্ড স্টেটমেন্ট আগে, 3 নম্বর স্টেটমেন্ট মানে সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট হয়। তো ওইটার সিকুয়েন্স চেঞ্জ করার জন্যই আসলে আমরা এইরকম কন্ট্রোল স্টেটমেন্টগুলো ইউজ করি। তাহলে আজকে আমরা দেখবো হলো যে কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লেখে। সিতে কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার প্রধান একটা ওয়ে হলো ইফ। আমার আসলে ক্লিন করার দরকার নেই অ্যাকচুয়ালি। সিতে কন্ডিশনাল স্টেটমেন্ট করার একটা প্রধান উপায় হলো ইফ। মানে কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য আছে হলো ইফ। ইফের সিনটেক্সটা হলো যে ইফের ভিতরে থাকবে হলো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর হলো যে যে স্টেটমেন্ট এই কন্ডিশন ট্রু হওয়ার জন্য এক্সিকিউট করবো সেগুলো, সেটাই। তাহলে কন্ডিশন ট্রু হলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, কন্ডিশন ফলস হলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে না। বুঝতে পারছো জিনিসটা? তো এটাকে আরো এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড করতে পারি কিভাবে? যে ফলস হলে আমরা অন্য স্টেটমেন্ট এক্সিকিউট করবো, তাহলে ওটাকে আমরা এলস দিয়ে অ্যাড করতে পারি। এখানে হলো তাহলে এই ব্র্যাকেটের পর একটা এলস থাকবে, আবার একটা এলস এর জন্য আর কোনো কন্ডিশন লাগবে না। কারণ কি? এই কন্ডিশনটা ট্রু হলে হলো এইগুলো এক্সিকিউট হবে। বুঝতে পারছো জিনিসটা? এইগুলো এক্সিকিউট হবে যখন ট্রু হবে। আর মনে করো এলস এর ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে, মনে করো S3 S4, সেগুলো এক্সিকিউট হবে হলো যদি ফলস হয়। তাহলে কন্ডিশন একটা, এই কন্ডিশন ট্রু হলে হলে এগুলো এক্সিকিউট হবে, ফলস হলে এগুলো এক্সিকিউট হবে। তাহলে এটার সিকোয়েন্সটা হলো ট্রু হলে এইটা, ফলস হলে এইটা। ক্লিয়ার জিনিসটা? এটা হলো ইফ আর এলস এর মাধ্যমে লেখা হয়। তাহলে আমরা এখন একটা জিনিস দেখি, আমরা একটু পুরনো কনসেপ্টগুলো নিয়ে আবার হলো রিক্যাপ করব। তার আগে আসলে আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি। আমরা দেখব যে কোনো সংখ্যা জোড় নাকি বেজোড়, এটা কিভাবে ইফ এর মাধ্যমে করে। আচ্ছা, এর থেকে আরো একটা ইজি প্রবলেমে যাই। কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা, এটা হলো আমরা ইফ এর মাধ্যমে করব। তাহলে কোন প্রবলেমটা সলভ করব? যে কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? খেয়াল করে দেখো যে কোন সংখ্যা 10 দ্বারা যদি ভাগ হয় তাহলে ভাগশেষ কত থাকবে। যেমন 20 হলো 10 দ্বারা বিভাজ্য, তাহলে 20কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 0 না? তাহলে 10 দ্বারা বিভাজ্য সব সংখ্যাকেই 10 দ্বারা ভাগ করলে কত? ভাগশেষ 0 থাকবে। এবং ভাগশেষের জন্য কিন্তু আমাদের সিতে একটা অপারেটর আছেই, পার্সেন্টেজ অপারেটর, যদি তোমাদের মনে থাকে। তাহলে 20% 10-এর মান কত হবে? 0, তাই না? ঠিক যেমন 21% 10 করলে কত হবে? 1। তার মানে কি 21 কি 10 দ্বারা বিভাজ্য না? বা 22% 10 করলে 2 হবে, তার মানে কি 10 দ্বারা বিভাজ্য না। তাহলে বেসিক্যালি যদি ভাগশেষ যদি শূন্য না হয়, অন্য কিছু হয়, তাহলেই তো অবিভাজ্য। আর যদি শূন্য হয় তাহলে বিভাজ্য। তাহলে কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করি। তাহলে জিনিসটা মনে করো আমরা একটা ইন্টিজার নাম্বার নিলাম। সব কনসেপ্ট এখন কিন্তু একবারে চলে আসবে। সি এর এটাই একটা প্রোগ্রামিং এর একটা জিনিস হলো যে এখন পর্যন্ত যা যা শিখবা সবগুলো হলো পরের টপিকে কাজে লাগবে। এমন না যে 10 নাম্বার টপিক হলো প্রথম 9টা বাদ দিয়ে করতে পারবা। আমি ধরলাম যে ইন্ট নাম হলো মনে করো একটা সংখ্যা 22। তাহলে আমাদের 10 দ্বারা বিভাজ্য হলে প্রিন্ট করতে হবে যে বিভাজ্য। তাহলে ভাগশেষ কত আমরা চিন্তা করতে পারি যে ইফ ভাগশেষ কিভাবে পাবো? নাম %10। এখন তোমাদের মনে আছে যে এটা কিন্তু ইকুয়াল টু 2 না? এটা কিন্তু অ্যাসাইন অপারেটর। সো আমরা কিন্তু অ্যাসাইন অপারেটর, ইকুয়াল অপারেটর ইউজ করব। তাহলে এটা বোঝায় যে ইকুয়াল অপারেটর অ্যাকচুয়ালি। তাহলে এটার মানে হলো যে 10 নাম্বারকে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 2 এর সমান? যদি সমান হয় তাহলে হলো কিছু স্টেটমেন্ট আমরা এখানে এক্সিকিউট করব। তাহলে এখানে প্রিন্টএফে লিখব যে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 10। তোমাদের মনে আছে যে এখানে হলো কি 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 থাকবে? ইফ কন্ডিশন ট্রু হলে কিছু এখানে এক্সিকিউট হবে, কন্ডিশন ফলস হলে এলস দে, এখানে হলো ফলস গুলো হলে এক্সিকিউট হবে। তাহলে এটা যদি ফলস হয় তাহলে আমাদের যা যা এক্সিকিউট করতে হবে সেটা হলো আমরা এলস দিয়ে লিখতে পারি। এলস প্রিন্টএফ
দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 10। তাহলে এটার ক্ষেত্রে রেজাল্ট কত আসার কথা বলো দেখি। এটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসার কথা আসলে নট ডিভিজিবল বাই 10। কারণ কি 22 কিন্তু 10 দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা রান করে দেখি, খেয়াল করো। আচ্ছা 2 কেন, 0। 10 দ্বারা বিভাজ্য হলে ভাগশেষ হলে 0 থাকবে। তাহলে রান করে দেখি। তাহলে দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 10। খেয়াল করো এই, তাহলে কোনটা, এটা কি এক্সিকিউট হয়েছে? না, এটা এক্সিকিউট হয়েছে। তাহলে বেসিক্যালি জিনিসটা কি হয়েছে, আমরা আবার শুরু থেকে একটু আগাই। নাম্বার হলো 22, 22% 10, মানে 22কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ, এটা কি 0-র সমান? ট্রু হলে ইফের ভিতরের জিনিস এক্সিকিউট হবে, ফলস হলে ইফের বাইরের জিনিস এক্সিকিউট হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে কি এটা কি ট্রু? না, 0 সমান না তো, তাই না? ভাগশেষ কত, 2। তাহলে কি 2 কি 0 সমান? না, তাই না? 2 তো 0 সমান না। তাহলে হলো এটা তো ফলস, ফলস হলে এলস এর ভিতরে জিনিস এক্সিকিউট হবে। ক্লিয়ার জিনিসটা? এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় যে এলস কিন্তু বাধ্যতামূলক স্টেটমেন্ট না। ইফ থাকলে যে এলস থাকতেই হবে এমন না, কারণ আমরা চাইলে এই জিনিসটা মুছে ফেলতে পারি। এখন কি ভুল? না, এখনো ঠিক। এখানে যে জিনিসটা হয়েছে যে ট্রু হলে এটা এক্সিকিউট হবে, ফলস হলে কোনো কিছুই আসে যায় না, ফলস হলে কিছুই এক্সিকিউট হবে না। ক্লিয়ার জিনিসটা? তার মানে এলস আসলে বাধ্যতামূলক স্টেটমেন্ট না। যেমন এখানে যদি আমরা রান দিই, দেখবা যে কিছুই প্রিন্ট হচ্ছে না। খেয়াল করো, কিছু প্রিন্ট না হয় প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এর মানে কি, যে নাম্বারটা আসলে ম্যাটার করতেছে না। যে এখানে হলো যে 22 ভাগশেষ 2, তাহলে ফলস হয়েছে, ফলস হইলে কিছু এক্সিকিউট হচ্ছে না। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন ইভেন অডও আমরা কিন্তু দেখতে পারবো। তাহলে আমরা একটা সংখ্যা ইনপুট নেই, তাহলে আমরা মনে আছে যে নাম্বার কীভাবে ইনপুট নেই। তাহলে এখানে নাম ডিফাইন করলাম, আগে হলো ডিক্লেয়ার করবো, এরপর হলো আমরা ইনপুট নেবো, তাই না? স্ক্যানএফ %d, এরপর নাম্বারের অ্যাড্রেস পাঠাইতে হবে, মনে আছে? নাম্বার না, নাম্বারের অ্যাড্রেস নিলাম। তাহলে এখন প্রিন্ট দেই, যদি জোর হয় তাহলে কি হবে, 2 দ্বারা, জোর সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 0 হয়। তাহলে নাম্বার %2 ইজ ইকুয়াল, দুইটা চিহ্ন কিন্তু, 0। জোর কি, জোর হলে কি প্রিন্ট দেবো, প্রিন্টএফ %d ইজ ইভেন, এখানে নাম্বারটা প্রিন্ট দেবো, তাই না? আর যদি এলস, যদি অড ইভেন না হয় তাহলে কি হবে, অড হবে। printf %d is odd, নাম একটা ইন্টার দিয়ে দিই, তাই না? সব প্রিন্টের শেষে দিলে সুন্দর লাগে। তাহলে রান করে দেখি। তাহলে ইনপুট দেই, পাস ইনপুট দিলাম, পাস ইজ অড, ঠিক মতো প্রিন্ট দিচ্ছে। -1, -1 ইজ অড, তাই না? ওটা অনেকেই ভাবোটা যে -1 এর ইভেন, হ্যাঁ -1 এর 0 কি ইভেন? হ্যাঁ 0 তো ইভেন। ক্লিয়ার জিনিসটা? এগুলো হলো এজ কেস বলে। অনেক সময় দেখা যায় যে হলো ভালো ভালো কেসকে রান করলেও এজ কেসে ফেল করতে পারে। সো এরকম মানে ট্রিকি কেস দিয়ে একটু টেস্ট করতে হয় প্রোগ্রাম। ক্লিয়ার জিনিসটা? তাহলে হলো এখানে এইভাবে অড ইভেন প্রিন্ট দিতে পারছি, তাই না? স্ক্যানএফ প্রিন্টএফের সিনট্যাক্স যদি কেউ ভুলে যাও তাহলে আবার আগের এই ভিডিওগুলো দেখে নিও একটু। খুব সুন্দর 3 নাম্বার টপিকে এটা দেখাইছিলাম ক্লাসে, 3 নাম্বার বা 4 নাম্বার। এনিওয়ে, তাহলে এটা হলো অড ইভেন, তাই না? তোমাদের পরীক্ষায় আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আসে। আমাকে যে লেকচার শিটটা দিচ্ছে এখানে দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেম আছে। যে তোমাদের হলো একটা প্রোগ্রামে পাস পাস নাম্বার আসছে কি না এটা হলো দেখানো। এরপরে হলো যে 2টা নাম্বারের মধ্যে বড় কোনটা, ছোট কোনটা, এটা প্রিন্ট দিতে হবে, তাই না? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো আমরা পাস কিনা এখন তো ইজিলি বের করতে পারবো। একটা তাহলে পাস ফেলের জন্য নাম্বার মনে করো যে 5 নাম্বার হলো 33, তাই না? তাহলে পাস নাম্বার কত নর্মালি থাকে হলো 33। তাহলে কন্ডিশন কি হবে বলো দেখি, আমরা মুছে ফেলি। মনে করো একটা নাম্বার ইনপুট নিলাম, মানে কারো পরীক্ষার নাম্বার, ওইটা পাস নাকি ফেল এটা আমরা কিভাবে দেখতে পারি? এটা তো মনে আছে যে পাস নাম্বার হলো 33। তাহলে
নাম্বারটা যদি 33-এর সমান বা বড় হয় তাহলে হলো পাস, আর 33-এর কম হলে ফেল। তাহলে তাহলে নাম্বার যদি 33-এর সমান বা বড়, এটার জন্য কিন্তু একটা অপারেটর আছে 33, তাহলে কি হবে, প্রিন্টএফ লিখবো হলো পাস্ট অথবা ফেল, তাই না? খুব ইজি। এই রান দিই, মনে করো 44 দিলাম, পাস করছে। মনে করো 23 দিলাম, ফেল করছে। ক্লিয়ার জিনিসটা? এখন হলো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হলো যে দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা প্রিন্ট দেওয়া। তাহলে আবার একটা, তাহলে আমরা হলো ইনপুট নেব দুইটা সংখ্যা, এর মধ্যে আমরা বলবো যে সংখ্যা দুইটা সমান হলে প্রিন্ট দেবো দ্য নাম্বারস আর ইকুয়াল। সমান যদি না হয়, মনে করো যে 5 আর 7-এর মধ্যে, তাহলে প্রবলেমটা কি, ইনপুট টু নাম্বারস if equal, print equal, otherwise print the, মনে করো লার্জার নাম্বার। তাহলে দুইটা সংখ্যার মধ্যে যেটা বড়, যদি বড়টা প্রিন্ট দেব। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা এখন দেখি, ইনপুট, প্রথম কাজ হলো ইনপুট নেওয়া, তাই না? ইনপুট নেওয়া আমরা শিখছি, তাহলে ইন্ট এ ইন্ট বি দুইটা সংখ্যা ইনপুট নেব। স্ক্যানএফ এর মাধ্যমে মনে আছে তো আমরা মাল্টিপল ইনপুট একসাথে নিতে পারি। কি, যেহেতু ইন্টেজার, আইডেন্টিফায়ার কি হবে, পার্সেন্টেজ ডি, দুইটা ইনপুট যেহেতু নেব, এরপর কি দুইটারই অ্যাড্রেস পাঠাবো, ইন্ট এ কমা বি। ইনপুট হয়ে গেল। এরপরে এখন খেয়াল করো যে প্রথমে কি হবে, সংখ্যা দুইটার মধ্যে কোনোটা বড় কিনা ছোট। যদি এ বির থেকে বড় হয়, তাহলে এ যদি বির থেকে বড় হয়, তাহলে কি আমরা এ প্রিন্ট দেব। ইফ এ ইজ, খুবই ইজি তাই না, বির থেকে যদি বড় হয় তাহলে প্রিন্টএফ লার্জার নাম্বার ইজ এ, তাই না? খুবই ইজি। এলস, তাহলে এলস এর মধ্যে কি হইতে পারে বলো দেখি। এখন যদি এলসে আসি, তাহলে এখন কি আসবে, এ কি বির থেকে বড় না, তার মানে এর কি কি অপশন আছে, এ হলো এদের বি এর সমান বা এ হলো বি এর ছোট। সমান হলে কিছু করার নাই, তাই না? দুইটা নাম্বারই যদি সমান হয় তাহলে কোনোটাই লার্জ না। সো আমরা কি করব যে দ্য নাম্বারস আর ইকুয়াল প্রিন্ট দেবো। আর যদি এর থেকে যদি বি বড় হয়, তাহলে কি বি প্রিন্ট দেওয়া লাগবে লার্জার নাম্বার হিসেবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে এখন কিন্তু খেয়াল করো, এখনো কিন্তু জিনিসটা পুরোপুরি হইল না, তাই না? এখন কিন্তু আমরা জাস্ট বি প্রিন্ট দিতে পারি না। তাহলে এখন আমাদের দেখতে হবে যে নাম্বার যদি যে ইকুয়াল হয় তাহলে ইকুয়াল প্রিন্ট দেব, আর যদি ইকুয়াল না হয় তাহলে বুঝবো যে এ হলো বির থেকে ছোট। কারণ কি, এখন তো দুইটা অপশানই আছে, এলস এর ভিতর কিন্তু আর এই দুটো অপশানের বাইরে কিন্তু আর অপশান নাই। কারণ কি, ইফের ভিতর হলো এই অপশানটার কন্ডিশন ট্রু হলে আমরা এটা প্রিন্ট দিয়ে ফেলবো, কন্ডিশনটা ফলস হলে একমাত্র এলস এর ভিতরে আসবো। বুঝতে পারছো? এলস এর ভিতরে বলতে সেকেন্ড ব্রেকের ভিতরে আসবো। তাহলে আমরা এখন দেখি যে তাহলে এটার ভিতরে এটা করার জন্য কি আবার একটা ইফ কন্ডিশন বসাই দিতে পারি না। খেয়াল করছো কন্ডিশনের ভিতরে কি কন্ডিশন আমরা এখন বসানো শুরু করবো, ইফ, তাহলে কি এ ইজ ইকুয়াল টু বি, তাহলে কি প্রিন্ট দেব, প্রিন্টএফ দ্য নাম্বারস আর ইকুয়াল। আর যদি বি এর সমান না হয় তাহলে একটা অপশনই আছে, মনে আছে? কারণ কি অলরেডি এটা ফলস হয়ে গেছে, তাহলে এখানে আমরা এলস প্রিন্টএফ কি দেব, লার্জার নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, তাহলে কি হবে বি। ক্লিয়ার জিনিসটা?
তাহলে এখন আমরা কোডটা একটু বোঝার ট্রাই করি। আমি আরো সিম্পলিফাই করবো, এটা প্যারা নিও না। যদি এ বির থেকে বড় হয় তাহলে আমরা ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তো লার্জার নাম্বার হলো এ বিট বি, এই বুঝাই যাচ্ছে। এটা যদি ফলস হয় তাহলে এলস এর ভিতরে ঢুকবো। এলস এর ভিতরে এখন ফলস মানে কি, এ হলো বিট থেকে বড় না, তাহলে কি কি হইতে পারে, এ হলো বি এর সমান বা ইকুয়াল, তাই না? এলস এর ভিতরে আসা মানেই হলো এ হলো বি এর সমান বা ইকুয়াল। সমান হলে তো কোনোটাই লার্জার নাম্বার না, আর যদি লেস হয় তাহলে লেস অর ইকুয়াল, তাহলে লেস হইলে কি বি বড়। এই জিনিসটাই আমরা এখানে আবার একটা কন্ডিশন দিয়ে আমরা পরীক্ষা করছি। তাহলে সমান হলে ইকুয়াল প্রিন্ট দিচ্ছি, আর যদি বি বড় হয় তাহলে লার্জার নাম্বারটা প্রিন্ট দিচ্ছি। তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি ঠিক মতো রান করতেছে কিনা। মনে করো 4 5, লার্জার নাম্বার ইজ বি। তাহলে আমরা একটু দেখি প্রোগ্রামটা রান করে কিভাবে হলো। তাহলে এ হলো এর মান কত হলো আসলো ইনপুট নেওয়ার পরে, এর মান হলো 4, বি এর মান হলো 5। তাহলে ইফের ভিতর এটা কি, এই কন্ডিশনটা কি, ট্রু নাকি ফলস? ফলস, তাই না? এটা হলো ফলস। ফলস হলে কোথায় আসবে, এখানে আসবে, তাই না? এলস এর ভিতরে আসবে। ফলস হইলে কি এটার ভিতরে আর ইফের ভিতরের কিছুই আর এক্সিকিউট হবে না, ডাইরেক্ট এলস এর ভিতরে চলে আসবে, তাই না? এরপরে কি এখানে চলে আসলো হেয়ার। এখন খেয়াল করো, এখানে এসে কি চেক করতেছে, এ আর বি ইকুয়াল কি না। 4 আর 5 এ আর বি কি ইকুয়াল না, তাহলে তো এটাও এক্সিকিউট হবে না। ইকুয়াল না হইলে একটাই হইতে পারে, তাই না? এখানে যে এ হলো বির থেকে ছোট, তাহলে ছোট হইলে লার্জার নাম্বার হলো বি। এটা কিন্তু ট্রু, তাই না? ইকুয়াল যেহেতু না, তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়েছে। ক্লিয়ার জিনিসটা? তো এই কোডটা হলো, তোমরা নিয়ে একটু চিন্তা করো যে সিকোয়েন্সটা কিভাবে কি আসলো। আমি আরো কিছু ইনপুট দিয়ে দেখাই। রান, মনে করো এবার, মনে করো দিলাম হলো 6 6। খেয়াল করো নাম্বারস আর ইকুয়াল প্রিন্ট হয়েছে। তাহলে আমরা এখন দেখি এর মান কত 6, বি এর মানও কত 6। ইনপুট দিছে হলো 6 6, তাই না? তাহলে এ কি বির থেকে বড়? কন্ডিশনটা কি ফলস। ফলস হইলে কি এলস এর ভিতরে ঢুকবে। তাহলে আমরা এখন এলস এর ভিতরে আসছি। এলস এর ভিতরে ঢোকা মানেই কি অলরেডি এ হলো বির থেকে বড়, জিনিসটা ফলস হয়ে গেছে, তার মানে কি এ হলো বি এর ছোট বা ইকুয়াল। তাহলে এখন আমরা কি দেখবো যে এ কি বি এর সমান, এটা কি ট্রু? হ্যাঁ, এটা তো ট্রু। তাহলে কি এই জিনিসটা প্রিন্ট হবে। ক্লিয়ার জিনিসটা? আমরা আবার দেখি যে আরেকটা ইনপুট দিয়ে দেখি। মনে করো এবার 7 2 দিলাম। খেয়াল করো লার্জার নাম্বার ইজ 7 প্রিন্ট দিছে। তাহলে এর মান কত আসছে এখানে 7, বি এর মান 2। তাহলে ইফের ভিতরে এ কি বি থেকে বড়? হ্যাঁ, এটা তো ট্রু। তাহলে ট্রু হলে কি এটা প্রিন্ট দিয়ে দিবে। প্রিন্ট দিয়ে কি আর এলস এর ভিতরে ঢুকবে? ঢুকবে না, তাহলে ডাইরেক্টলি বের হয়ে চলে যাবে। ক্লিয়ার জিনিসটা? বের হয়ে চলে যাবে বলতে পরের স্টেটমেন্ট খেয়াল করো, এটা প্রিন্ট দিল, প্রিন্ট দেওয়ার পরের স্টেটমেন্ট কিন্তু এলস না, এলস এর এটাগুলো এক্সিকিউট হবে না। পরের স্টেটমেন্ট হলো 19 নাম্বার লাইন, রিটার্ন 0 এক্সিকিউট হয়, এই যে এক্সিকিউট 0। ক্লিয়ার জিনিসটা? লার্জার নাম্বার 7। এখন এই জিনিসটা খুব কমপ্লিকেটেড লাগতেছে না? যে মনে করো যে ইফ এলস এরপরে এরকম ভিতরে ঢুকাইতেই আছে। এই জিনিসটা সিম্পলিফাই করার জন্য সিতে আরো সুন্দর একটা সিনট্যাক্স আছে, সেটাকে বললো এলসিফ। এলসিফের কন্ডিশনটা কি খেয়াল করো, আমরা এতক্ষণ কন্ডিশনে দেখছি যে ইফ ট্রু হলে এইটা, ফলস হলে এইটা। এখন যদি মনে করো যে আমাদের জিনিসটা হলো অনেকগুলা চেক করার প্রয়োজন। মনে করো যে প্রবলেমটা এইরকম যে একটা নাম্বার 10 থেকে, মনে করো একটা নাম্বার দিছে 0 থেকে 100-র মধ্যে, 0 থেকে 33-এর মধ্যে হইলে লিখবো হলো যে মনে করো ফেল, বা 32 হইলে, তাই না? তাহলে 33 থেকে 80 পর্যন্ত মনে করো যে গুড। এরপরে 80 থেকে বা 81 থেকে 100-র মধ্যে নাম্বার পাইলে বলবো যে বেস্ট, তাই না? খেয়াল করো এখানে কিন্তু অনেকগুলা কন্ডিশন চলে আসছে অটোমেটিক্যালি। দেখো এখানে কিন্তু কন্ডিশন কিন্তু দুইটা না যে এইটা 0 থেকে 32 হইলেই যে অন্য কিছু প্রিন্ট দেবে এমন না, এখানে কিন্তু অনেকগুলা চেকিং আছে, তাই না?
অনেকগুলা চেকিং। তাহলে অনেকগুলা চেকিং আমরা কিভাবে করতে পারি? এই জন্য যে জিনিসটা করা হয়েছে সেটা হলো যে আমরা তাহলে একটা কন্ডিশন না অনেকগুলা কন্ডিশন চেক করব। তাহলে ইফ কন্ডিশন 1 এটা যদি ট্রু হয়, কি হলো? এটা যদি কন্ডিশন ট্রু হয়, কন্ডিশন 1, তাহলে হলো এখানে আসবে। এরপরে এটা যদি ফলস হয় তাহলে হলো আমরা আর একটা কন্ডিশন চেক করব। এটাকে বলবো এলস ইফ। মনে করো এবার হলো কন্ডিশন 2, এখানে কিছু একটা এক্সিকিউট হবে, তাই না? যদি ট্রু হয় এই কন্ডিশনটা চেক করব। এরকম থাকতেই পারে, এরকম আরেকটা কন্ডিশনও চেক করতে পারি চাইলে, এলস, এটাকে বলা হলো এলস ইফ। মনে করো কন্ডিশন 3, এইটা যদি ট্রু হয় তাহলে হলো এটা এক্সিকিউট হবে। আর সবগুলাই যদি ফলস হয়, মনে করি এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, তাহলে লাস্টের জন্য আমরা একটা এলস রেখে দিতে পারি। এবং অলরেডি বলছি এলস স্টেটমেন্ট কখনোই ম্যান্ডেটরি না। ইফের পরে সবগুলো আসলে ম্যান্ডেটরি না, যতটুকু লাগবে আমরা ততটুকুই দেবো। তাহলে এলসে এটা হলে এক্সিকিউট হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে সিকোয়েন্সটা কি হবে? এইটা ট্রু হলে এখানে এইটা এক্সিকিউট হবে, এইটা ট্রু হলে এটা এক্সিকিউট হবে, এইটা ট্রু হলে এইটা এক্সিকিউট হবে। খেয়াল করো, তাহলে এটা যদি ট্রু হয়ে যায় এরপরে কি এটা এক্সিকিউট হবে, এটা আবার চেক হবে না? একবার কোনো একটা যদি এক্সিকিউট হয়ে যায় এরপরে এগুলো আর সে চেক করবে না, সে ডাইরেক্টলি বের হয়ে চলে যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা একটা পাস ফেলের সাথে ওই জিনিসটা একটু মানে এই কোডটা হলো ইফ এলস করে ফেলি। সিনট্যাক্সটা তোমরা খেয়াল করলে দেখবা যে এই জিনিসটা জাস্ট এই ইফের পরে এই ব্রেকেটটা সরাই আসলে হয়ে গেছে। এই ব্রেকেটটাও বের করে ফেললাম, দেখো খেয়াল করছো? তাহলে এই জিনিসটা আমরা একটু সুন্দর করে করি ক্লিয়ার ওয়েতে। তাহলে যদি ইফ এ যদি বি থেকে বড় হয় তাহলে প্রিন্ট লার্জার নাম্বার ইজ এ, এলস ইফ, তাই না? এলস ইফ মানে এটা ফলস হলে এলস ইফে চলে আসবে। বি এ ইজ লেস দেন বি, তাহলে বি কি এর থেকে বড়, তাহলে কি করবো? প্রিন্ট করবো প্রিন্ট এফ লার্জার নাম্বার ইজ পার্সেন্টেজ ডি। আর যদি দুইটাই ফলস হয়, এটাও ফলস, এ বি থেকেও বড় না, এ বি থেকে ছোটও না, তার মানে কি এ আর বি ইকুয়াল। এখানে কি আর চেক করার প্রয়োজন আছে? নাম্বারস আর ইকুয়াল। ক্লিয়ার জিনিসটা? আর চেক করার কিন্তু প্রয়োজন নাই, দুইটাই ফলস হলেই এলস। তাহলে রান করে দেখি, 4 5 দিলাম, লার্জার নাম্বার ইজ 5, তাহলে এটার এক্সিকিউশনটা কিভাবে হলো? তাহলে এখানে এর মান কত আসলো? 4, বি এর মান আসলো হলো 5। এরপরে কি ইফ এ ইজ গ্রেটার দেন বি, এটা কি ট্রু নাকি ফলস? তাই না, এটা ফলস। তাহলে কি পরের এলসে চলে যাবে, পরের এলসে কি দেখবে? এ ইজ লেস দেন বি, এটা কি ট্রু নাকি ফলস? এটা তো ট্রু। তাহলে কি এই লাইনটা প্রিন্ট করবে, তাই না? নাম্বার এ, মনে করো আমরা আরো একটু সাইন দিই যে এ প্রিন্ট করতেছি, বি প্রিন্ট করতেছি। এখানে দেখি আবার করি, লার্জার নাম্বার ইজ বি, তার মানে এটা হলো প্রিন্ট হয়েছে, এই লাইনটা প্রিন্ট হয়েছে। তাহলে কি কি হলো যে এ 4 আর 5 দিলে এটা হলো ফলস, তাহলে কি এটা এক্সিকিউট হলো না, তাই না? কারণ কি নাম্বার ইজ এ আছে কিন্তু এখানে কিন্তু ইজ বি, এই লাইনটা প্রিন্ট হয় নাই। তাহলে কি কোন লাইনে গেল? পরের লাইনে চলে গেল, মানে পরের কন্ডিশনে চলে গেল। পরের কন্ডিশনে কি চেক করলো? এ কি বি থেকে ছোট, এটা কি ট্রু? হ্যাঁ ট্রু। ট্রু হলে কি ভিতরে যা আছে লার্জ নাম্বার ইজ বি কিন্তু খেয়াল করছো প্রিন্ট দিয়ে দিচ্ছে। এরপরে কোন একটা যদি এক্সিকিউট ট্রু হয়ে যায় এরপরে কিন্তু আর কিছু চেক করবে না, সে ডাইরেক্টলি অন্য জায়গায় চলে যাবে। এরপর কিন্তু এলস এর কিছু চেক করতেছে না, ডাইরেক্টলি হলো এখানে
18 নাম্বার লাইনে চলে যাবে। এই 16 17 তো ফাঁকা। ক্লিয়ার জিনিসটা? আরো একটা নাম্বার দিই তাহলে, মনে করো 5 5। খেয়াল করো, এটা হলো 5, এটাও 5, তাহলে কি এটা ফলস, এটাও ফলস। ফলস হলে কি এলসে ডাইরেক্টলি এলসের ভিতরে যা থাকবে সেটাই প্রিন্ট করবে, এখানে আর কোনো কন্ডিশন নাই। আমরা চাইলে এখানে একটা কন্ডিশন দিতে পারতাম, এলস ইফ এ ইজ ইকুয়াল টু বি। এটা কিন্তু ট্রু, দেখো এখানে কিন্তু রান হলে কিন্তু কোনো সমস্যা নেই। বুঝতে পারছো জিনিসটা? বাট যেহেতু দুইটাই ফলস, এর মানে হলো এলস মানে যাই থাকবে আমরা আসলে জানি কি থাকবে, তো আমাদের আসলে আর কন্ডিশন লেখার দরকার নেই। তো এখন আরেকটা ইনপুট দিয়ে দেখি, মনে করো যে আমরা 5 আর 2 ইনপুট দিলাম, তাহলে এ এর মান 5, বি এর মান 2। তাহলে কি এর প্রথমটা কি আসলো, ট্রু নাকি ফলস? এ কি বির থেকে বড়? হ্যাঁ, ট্রু, তো ট্রু। তাহলে কি লার্জার নাম্বার ইজ এ, খেয়াল করো লার্জার নাম্বার ইজ এ প্রিন্ট হয়েছে এবং এর ভ্যালুটা প্রিন্ট হয়েছে। এরপরে কি হবে? এরপরে কি এটার কন্ডিশনটা চেক করবে? না, এই কন্ডিশনটা চেকই হবে না। ইফ এলস এরকম মানে সিকোয়েন্স থাকলে যখনই ট্রু হবে ওইটা এক্সিকিউট করে সে বের হয়ে চলে আসবে। তাহলে এখানে এক্সিকিউশন সিকোয়েন্স কত? 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, এরপরে কি 9 নাম্বার লাইনের কন্ডিশন চেক, 10 নাম্বার লাইন, এরপরে ডাইরেক্টলি 18 নাম্বার লাইন। ক্লিয়ার জিনিসটা? একবার যেহেতু কোনো একটা কন্ডিশন ট্রু হয় পরেরগুলো আর চেকিং হয় না, এটা হলো ইফ এলস এর বৈশিষ্ট্য। তাহলে এখন আমরা আরেকটা কোড করি যেটা হলো পাস ফেল নির্ণয়। মনে করো যে আমরা এইভাবে গ্রেডিং করব, আমরা কিন্তু আরো সুন্দর করে গ্রেডিং করতে পারি। তোমাদের আর কি কি প্রবলেম আছে এখানে? ধনাত্মক নাকি ঋণাত্মক, এটাও তো খুব ইজি। বয়স অনুযায়ী বার্তা, লেটারের ব্যাপারে পরে আসতেছে। তো পজিটিভ নেগেটিভ কিন্তু তোমরা ইজিলি পারবা, খেয়াল করো। এখন মনে করো একটা সংখ্যা ইনপুট নিলা, মনে করো একটা সংখ্যা ইনপুট নিলা, সংখ্যাটা কি পজিটিভ নাকি সংখ্যাটি নেগেটিভ, এটার কন্ডিশনটা কি? একটা সংখ্যা কখন পজিটিভ হবে? মনে করো এ একটা সংখ্যা, এটার ডেফিনেশন কি? এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি পজিটিভ না? এখন যদি এটা ফলস হয়, এটা যদি ট্রু হয় তাহলে হলো পজিটিভ, যদি ফলস হয় তাহলে কি নেগেটিভ বলা যাবে? না, ফলস হইলে কিন্তু এর মান 0 বা শূন্যের ছোট। এর মান যদি ইকুয়াল হয় মনে করো, তাহলে এখানে ফলস হওয়ার পরে মনে করো এর মান যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি এটা পজিটিভ নেগেটিভ? না, এটা হলো এ ইজ 0। 0 কিন্তু পজিটিভও না নেগেটিভও না, 0 কেবল হলো নন পজিটিভ এবং 0 হলো নন নেগেটিভও। আর যদি এ ইজ লেস দেন 0 হয় তাহলে হলো নেগেটিভ। তাহলে এই জিনিসটা আমরা কোডে লিখতে পারি না? তাহলে লিখে ফেলি, ইফ এ ইজ গ্রেটার দেন 0 তাহলে কি হলো এ ইজ পজিটিভ, প্রিন্টএফ পজিটিভ। আবার এই এলস ইফ এর সিকোয়েন্সে চলে যাবে, এলস ইফ এ ইজ লেস দেন 0 তাহলে কি এ কি নেগেটিভ, তাই না? এখন গ্রেটার দেনও 0 না লেস দেনও 0 না, তাহলে কি একটাই অপশন বাকি আছে, এর মান কি 0, তাহলে কি একটা এলস দিয়ে আমরা দুইটাই ফলস হলে আর কোনো কন্ডিশনে চেক করার দরকার নেই, তাহলে কি জাস্ট বলবো যে এ ইজ 0। তাহলে রান করে দেখি, 5 পজিটিভ, -3 নেগেটিভ, 0 0। ক্লিয়ার জিনিসটা? এখন তো সিকোয়েন্সটা বুঝতে পারতেছো যে ইফ এলস ইফ এর। তাহলে এখন আমরা পাস ফেলের গ্রেডিং করি। মনে করো যে আমরা হলো গ্রেডিং এর জিনিসটা খুব ইন্টারেস্টিং। মনে করো যে আমাদের হলো গ্রেডিং এইভাবে আছে, 0 থেকে 32 ফেল,
33 থেকে আমরা একটু ইজি করি, তাই না? আমার আসলে গ্রেডিং মনে নাই। 40 একটা আছে মনে করো, বা 39, তাই না? খুব সম্ভবত 39। 40 থেকে 49, 50 থেকে 60, 61 থেকে 50 থেকে 59, 49, 60 থেকে 69, 70 থেকে 79। কিছু একটা হয়েছে আমার এখানে। যাই হোক। এরপর হলো 80 থেকে 100। এটা কি এ প্লাস, এটা কি এ, এটা কি এ মাইনাস, এটা কি বি, এটা কি সি, এটা হলো ডি। তাহলে ক্লিয়ার? খেয়াল করো, এটা হলো গ্রেডিং। তাহলে আমাদের এখন কি করতে হবে, যে গ্রেডিং করতে হবে, যে কোন একটা নাম্বার, কারো কারো একজনের নাম্বার দিয়েছি, সেটা হলো যে এ প্লাস নাকি গ্রেডটা বলতে হবে। তাহলে আমরা এখন বুঝাই যাচ্ছে যে ইফ এলস এর মাধ্যমে খুব ইজিলি পারবো। একটা একটা করে কন্ডিশন চেক করবো, যে এটা ট্রু হলে এ, এটা ট্রু হলে ডি, এটা ট্রু হলে, তাহলে আমরা করে ফেলি। নাম্বার ইনপুট নিল ইফ। এখন খেয়াল করো, 0 থেকে 32 আমরা কিভাবে বুঝাইতে পারি প্রোগ্রামিং এ? খুবই ইন্টারেস্টিং না? এতক্ষণ কিন্তু আমরা কম্পেয়ার করছি হলো 0-র সাথে, মানে একটা অন্য একটা নাম্বারের সাথে, যেটা হলো খুবই ইজি। বাট এবার হলো 0 থেকে 32, এটা কেমনে কম্পেয়ার করা যায়? একটা সংখ্যা 0 থেকে 32-এর মধ্যে কিনা, এটা কেমনে বুঝবো? মনে করো একটা সংখ্যা বললাম যে 7, এটা কি 0 থেকে 32-এর মধ্যে কেমনে বুঝবো? আমরা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা কম্পিউটারকে কিভাবে বুঝাবো? খেয়াল করো, 0 থেকে 32-এর মধ্যে, তাহলে কি 7 আসলে কি 0-র সমান বা বড়, বড় না? এটা তো ট্রু। আবার 7 কি 32-এর সমান বা ছোট না? তাহলে কি এর মানে কি একটা সংখ্যা এ যদি 0-র থেকে বড় হয় বা ইকুয়াল হয়, আর যদি 32 থেকে ছোট বা ইকুয়াল হয়, তাহলে কি এটা 0 থেকে 32-এর মধ্যে না? তাহলে কি দুইটাই সত্যি হতে হবে? তাহলে দুইটাই সত্যি, এটা জিনিসটা আসলে কোন কন্ডিশনে চলে যায়? একটা সত্যি হলে হবে না কিন্তু। কারণ কি 50, এটা 50-এর জন্য কিন্তু এটা ট্রু, এটা ফলস। 0 থেকে 32-এর মধ্যে না। ক্লিয়ার জিনিসটা? আরেকটা কি আছে, মনে করো যে এবার হলো দেখলাম যে, মনে করো -7, -7 কি 0 থেকে 32-এর মধ্যে? খেয়াল করো, এটা কিন্তু ফলস, এটা কিন্তু ট্রু, এটা কিন্তু 0 থেকে 32-এর না, তাই না? এরপর আরেকটা সংখ্যা কি হইতে পারে? মনে করো যে 13, 13 কিন্তু 0 থেকে বড়, 32-এরও ছোট, ট্রু। আরেকটা সংখ্যা কি হইতে পারে, তাই না? তো এইরকম মানে সিকোয়েন্স। তাহলে খেয়াল করো, একমাত্র এটা ট্রু হলেই ট্রু। তাহলে এই এই লজিকটা আসলে কোন লজিক বলো দেখি? তোমরা পড়ছো না? মানে আমি তো বুঝাইছিলাম অ্যান্ড লজিক। এবং সি প্রোগ্রামে দুইটা মানে সংখ্যা, দুইটা লজিককে একত্রিত কিভাবে করা যায়, এইরকম লজিক্যাল অ্যান্ড দিয়ে, তাই না? তাহলে আমরা লজিক্যাল অ্যান্ড এর মাধ্যমে এই জিনিসটা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কিভাবে বুঝাবো যে এ যদি 0-এর সমান বা বড় হয়, লজিক্যাল অ্যান্ড, এবং এ যদি 32-এর সমান বা ছোট হয়, তাহলে কি হবে? ফেল, এফ গ্রেড, তাই না? এলস ইফ, পরেরটা চেক করি, 33 থেকে 39-এর মধ্যে, তাই না? এ যদি 33-এর সমান বা বড়, এবং এ যদি 39-এর মধ্যে হয়, তাহলে ডি, তাই না? আচ্ছা, এলস তো না, এলস ইফ। এরপরে কি আছে, এ যদি
40-এর সমান হয় এবং এ যদি 49-এর তুলনায় ছোট হয় তাহলে কি হবে? সি গ্রেড, তাই না? এলস ইফ এ যদি 50-এর তুলনায় বড় হয় এবং এ যদি 49-এর তুলনায় ছোট হয় তাহলে কি হবে? প্রিন্টএফ বি গ্রেড, তাই না? ইফ এলস ইফ লিখতে আছি এ যদি 60-এর তুলনায় বড় হয় এবং এ যদি 59-এর তুলনায় ছোট হয় তাহলে কি হবে? এ মাইনাস, তাই না? এলস ইফ এ যদি মনে করো 70-এর সমান হয় এবং এ যদি 79-এর তুলনায় ছোট হয় তাহলে কি হবে? এ গ্রেড, তাই না? এবং এ যদি 80-এর এলস ইফ এ যদি 80-এর তুলনায় বড় হয় এবং 100-র ইকুয়াল, এটা কেন দিচ্ছি একটু পরে জানাচ্ছি। প্রিন্টএফ এ প্লাস। এখন খেয়াল করো ইনপুট তো আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি, তো ইউজার যে সবসময় 0 থেকে 100-র মধ্যেই দিবে এমন না। মনে করো ইউজার ভুলে টাইপ মিস্টেক করে মনে করে কেউ 80 পাইছে, সে 800 টাইপ করে ফেললো, তো ওই কেসটাও তো আমাদের হ্যান্ডেল করতে হবে, কারণ কি 800 টাইপ করলে এখানে কোনো লজিকেই তো পড়তেছে না। তাহলে আমরা কি লিখবো? ওইটা হলো, খেয়াল করো এরপরে বাকি যে কোনো নাম্বারই দেখ না কেন আমাদের মাথা ব্যথা না, আমরা বলবো যে প্রিন্টএফ নাম্বার মাস্ট বি 0 to 100, তাই না? বলে দিলাম যে হ্যাঁ 0 থেকে 100-এর মধ্যে থাকতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন এটা দেখি রান করে। 7 ফেইল আসার কথা, হ্যাঁ ফেইল আসছে। কেউ 85 পাইছে, এ প্লাস, খেয়াল করছো? তাহলে কেউ মনে করো যে 54 পাইছে, কি আসছে? বি আসছে। তাহলে 54-র জন্য আমরা সিকোয়েন্সটা দেখি কি 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 হলো। 54 এই ইকুয়াল টু মনে করো 54, তাহলে এটা কি ট্রু? না, এটা ফলস। তাহলে পরেরটাতে যাবে, এটা কি ট্রু? না, ফলস। তাহলে পরেরটাতে যাবে, কি ট্রু? না, ফলস। পরেরটাতে চলে যাবে, এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস? এটা কি ট্রু, তাই না? ট্রু হলে কি হবে? এই ভিতরেরটুকু প্রিন্ট দিল। এরপরে কি এগুলো কি আর চেক করবে? না, চেক করবে না। সে ডাইরেক্টলি এই এইগুলোর বাইরে পরের লাইনে চলে যাবে। আমি যদি এখানে প্রিন্ট করতাম যে প্রিন্ট মনে করো যে হা, তাহলে দেখবা যে হাহা প্রিন্ট হয়েছে। এটার পরে দেখো 54, খেয়াল করছো? বি প্রিন্ট দিচ্ছে, এরপরে কিন্তু এগুলো আর চেক হয়নি, ডাইরেক্ট পরের স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে, মানে ইফ এলস ব্লক। এগুলোকে একসঙ্গে বলা হলো ব্লক, ইফ এলস ব্লক। ইফ এলস ব্লক থেকে বের হয় পরের স্টেটমেন্ট এক্সিকিউশন করা শুরু করছে। খেয়াল করছো? কারণ কি সি হলো সিকুয়েন্সিয়াল, তাহলে আমরা হলো কন্ডিশন দিয়ে আমরা মানে কন্ট্রোল করলাম, বাট কন্ট্রোলের বাইরে চলে গেলে আবার সিকুয়েন্সিয়ালি এক্সিকিউশন শুরু হলো। ক্লিয়ার জিনিসটা? তো এখন হলো আমরা দেখি একটু মানে আউট অফ রেঞ্জ নাম্বার দিয়ে, মনে করো 700 দিলাম, 70 না দিয়ে 700। নাম্বার মাস্ট বি 0 to 100। ক্লিয়ার জিনিসটা? সবগুলাই হলো ফলস ফলস হয়, লাস্টে এলসে এসে প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? তো এই জিনিসটা ইজি করার একটা উপায় আছে, সেটাকে বলা হলো যে আরেকটা কন্ডিশনাল। এই জিনিসটা, ওই কন্ডিশনাল জিনিসটা হলো তোমার সুইচ কেস বলে। এটা খুব রেয়ারলি মানুষজন ইউজ করে। আমার সুইচ কেস ভালো লাগে না, খুব রেয়ারলি আমি ইউজ করি। এটা হলো সুইচ, আনলেস তোমাদের পরীক্ষা এক্সপ্লিসিটলি বলতেছে সুইচ কেস দিয়ে সলভ করতে, আমি এত প্যারা নেওয়ার কোনো কারণে দেখি না। সুইচ সুইচ কাজ করবে হলো যে কোনো একটা ভেরিয়েবলের উপর, এখানে কিন্তু কোনো কন্ডিশন না, কোন একটা ভেরিয়েবল। এরপর হলো ওই ভেরিয়েবলের উপর কন্ডিশনগুলো খাটবে। মনে করো যে মনে করো কেস, কেস এখানে হলো যে কন্ডিশন লিখবা,
কন্ডিশন কন্ডিশন ট্রু হলে এখানে হলে এক্সিকিউট হবে, ফলস হলে পরেরটাতে যাবে, এরকম। তো এখানে সুইচ কেস নিয়ে আরো একটু যাবো, একটু দেখি প্রবলেমটা। তাহলে আমরা একটু সুইচ কেস দেখি। এই প্রবলেমটা আমরা সুইচ কেসের মাধ্যমে সলভ করি। তাহলে সুইচ কিসের উপর কাজ করবে? এই ভেরিয়েবলের উপর কাজ করবে, তাই না? তো আমাদের হলো জাস্ট ভেরিয়েবলটা দেওয়া লাগবে, সুইচ কোন ভেরিয়েবল। তাহলে এখন কেস ভেরিয়েবলটা এখানে হলো কেসের ভিতরে থাকবে হলো কন্ডিশন, বুঝতে পারছো জিনিসটা? সুইচের পরে থাকবে হলো কন্ডিশন। মনে করো কেস, যদি মনে করো যে এ, আগের মতো কিন্তু আমরা লিখতে পারি যে এ ইজ গ্রেটার ইকুয়াল দেন 0 অ্যান্ড এ ইজ লেসার ইকুয়াল দেন 32। তাহলে এখানে হলো প্রিন্ট দেওয়া হলো প্রিন্টের ফেল, তাই না? এরপরের কেসে চলে যেতে পারি, কেস এ ইজ গ্রেটার ইকুয়াল দেন 33 অ্যান্ড, মানে এটা একটু ক্লিন লাগে দেখতে, আরো কিছু রিজন আছে, আসতেছে। প্রিন্ট মনে করো ডি গ্রেড, তাই না? আপাতত এইটুকু দিয়ে একটু টেস্ট করে দেখি যে ঠিক মতো কাজ করতেছে কিনা। মনে করো রান দিলাম, দাঁড়াও, সুইচ কেসটা ভুলে গেছি। কি সুইচ কেস এটা করা নাই? এক্সপ্রেশন টু এক্সপ্রেশনের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, তাই না? এক্সপ্রেশনটা কি হইতে পারে? এখানে এক্সপ্রেশনটা পুলিয়ে আনতে হবে না। খুব কমপ্লিকেটেড হবে। একটা উপায় আছে, বাট এটার লজিকটা আসলে খুব কমপ্লিকেটেড হয়ে যায়, খুব কমপ্লিকেটেড। আমরা গ্রেডিং না দেখে আরেকটা জিনিস দেখি। গ্রেডিং তোমরা ইফ এলস দিয়ে করে ফেলো। এখন মনে করো তোমাদেরকে সুইচ কেসের একটা ভালো একটা এক্সাম্পল শেখাই, সেটা হলো যে অপারেশন। মনে করো এবার হলো যে দেখব যে একটা ইউজারের কাছ থেকে আমরা দুইটা সংখ্যা নেব। সংখ্যা নেওয়ার পরে ইউজার যদি আমাদেরকে বলে যে যোগ করতে যোগ করব, বিয়োগ করতে বিয়োগ করব, ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা দুটো সংখ্যা এবং অপারেশন নেই, তাহলে ইন্ট এ আর বি,
না, এ আর বি হলো দুইটা সংখ্যা, তাহলে ইন্ট এ পার্সেন্টেজ ডি এ বি সংখ্যা নেই। এখন যদি মনে করো ইউজারের কাছ থেকে অপারেশন নেব, ইউজার কি বলবে অপারেশন, তাহলে স্ক্যান নেওয়া লাগবে তাই না, স্ক্যানে পার্সেন্টেজ সি, মনে আছে? তো স্ক্যানএফের একটা ব্যাপার হলো যে স্ক্যানএফ হলো আগের স্ক্যানএফের মানে ইন্টারটাও ক্যাপচার করবে। সো আমরা এখানে একটা স্ল্যাশ এন দেবো, যেন হলো আগের ক্যাপচার হয়, পার্সেন্টেজ সিতে না যায়। তাহলে এখন অপারেশন ইনপুট নিলাম, এটা একটু স্পেশাল, মানে এটা কেন দেওয়া লাগছে পার্সেন্টেজ এন, সেটা হলো যে এই পার্সেন্টেজ ডি দেওয়ার পরে যে একটা ইন্টার চাপ দিই না আমরা, ওই ইন্টারটা ক্যারেক্টার হিসেবে যেন ইনপুট না নেয়, এই জন্য হলো আমরা এক্সপ্লিসিটলি বললাম যে একটা ইন্টার আসবে, তুমি ওইটা নিবা না, এরপরে হলো একটা ক্যারেক্টার দিব, ওই ক্যারেক্টারটা অপারেশনে ঢুকাবে। ক্লিয়ার জিনিসটা? তো এখন আমরা দেখি যে এটা হলো সুইচ কেস দিয়ে কীভাবে করি। তাহলে খেয়াল করো, সুইচের ফর্মুলা হলো যে সুইচে হলো তোমার শুরুতে হলো এক্সপ্রেশন থাকবে একটা, ওই এক্সপ্রেশনের উপরে হলো যেই ভ্যালু, এক্সপ্রেশনের ভ্যালুর উপর জিনিসপত্র থাকবে। তাহলে এখানকার এক্সপ্রেশন কি, অপারেশনটা না, তাহলে সুইচ অপারেশন, তাহলে অপারেশনের ভিত্তিতে এখন কাজ করবে। খেয়াল করো, এখন কেস অপারেশনটা যদি প্লাস হয় তাহলে হলো যোগ করব প্রিন্টএফ, তাই না, পার্সেন্টেজ ডি, তাহলে যোগ করলে কত আসবে, এ প্লাস বি, অপারেশন করলাম। ক্লিয়ার জিনিসটা? এরপরে হলো কেস নেগেটিভ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, মনে করো হলো এ মাইনাস বি করবে। ক্লিয়ার জিনিসটা? কেস মনে করো গুণ বলছে, তাহলে হলো আমরা আপাতত এই কয়টাই করি, এটা জাস্ট তোমাদের সুইচ কেস বোঝানোর জন্য। পার্সেন্টেজ ডি এ ক্রস বি, তাহলে এখন আমরা রান দেই। মনে করো আমরা 5 6 দিলাম এবং অপারেশন হিসেবে দিলাম গুণ। খেয়াল করো গুণ করে কিন্তু 30 প্রিন্ট করে ফেলছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে কি অপারেশনটা ইনপুট নিলাম সুইচ অপারেশন এই এক্সপ্রেশনের উপর, মানে এই মানে এক্সপ্রেশন বলতে হলো একটা একটা এক্সপ্রেশন যেটা হলো একটা ভ্যালু আউটপুট আসবে। তো অপারেশন জাস্ট অপারেশনই, তাই না? ওই ভ্যালুটা যদি প্লাস হয় তাহলে হলো এইটা খাটবে, মাইনাস হলে এইটা খাটবে, গুণ হলে এইটা খাটবে। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হলো যে গুণ হলে তো এটা, তাই না? এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা হলো যে খুব ইজি। মনে করো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য এটা আসলে সলভ কর। মনে করো কোনো সংখ্যা, একটা প্রবলেম বানাই। মনে করো কোনো সংখ্যা এ, সেটা হলো যে 60 থেকে 100, হ্যাঁ এটা আসলে ভালো প্রবলেম না। কি দেওয়া যায় তোমার, এটা সুইচ কেসের, তোমাদের হলো সুইচ কেসের ব্রেকটা দেখাইতে চাই। ইফ এলস এর সাথে সুইচ কেসের একটা ডিফারেন্স আছে। আচ্ছা ডিফারেন্সটা মুখেই বলি, সমস্যা নেই, আমি মনে মনে চিন্তা করতেছি। মনে করো আবার আবার একটা প্রবলেমে যায়, মনে করো 4 5 এবং হলো অপারেশনটা হলো প্লাস। তাহলে খেয়াল করো এখানে হলো 9 আসছে, আবার মাইনাস, মাইনাস কেন আসলো, -120 আসছে। ও ইয়েস ইয়েস, এখন তোমাদেরকে দেখানো খুব ইজি হবে, দেখো তো ভুলে গেছিলাম। খেয়াল করো, মনে করো আমরা 4 আর 5 বললাম এবং অপারেশন হলো প্লাস, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিংলি কি কি আসছে খেয়াল করো, 9 -1 20 সবগুলোই কেন আসছে, খুবই ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং কারণটা হলো যে সুইচ কেসে যতক্ষণ পর্যন্ত না ব্রেক হয়, একবার ট্রু হইলে পরে সবগুলো এক্সিকিউট করে। যেমন খেয়াল করো এখানে কিন্তু প্লাস দেওয়ার পরে কি এটা ট্রু আসছে না? এমন না যে ট্রু হলে এটাই এক্সিকিউট করবে এরপরে বের হয়ে যাবে, না,
এটা এক্সিকিউট করবে, এরপরে পরের যতগুলার ভিতরে যা আছে, পরেরগুলো আর কেস কেয়ার করবে না কি আছে, পরে যত ভিতরে যা আছে সব প্রিন্ট করবে, মানে সব হলো এক্সিকিউট করা শুরু করবে। এই জন্য এটা এক্সিকিউট হওয়া শুরু করছে, সাথে সাথে পরে সবগুলো এক্সিকিউট হওয়া শুরু করছে। যেমন আমি যদি মাইনাস দিতাম তাহলে দেখতাম এইটা আর এটার রেজাল্টটা প্রিন্ট হইতো। তাহলে রানে যাই, মনে করো যে 5 আর 6 মাইনাস দিলাম, দেখো -1 আর 30, কারণ কি প্রথমটা ফলস, সো কিছু এক্সিকিউট হবে না, পরেরটা ট্রু, এটাও এক্সিকিউট হয়েছে, এটাও এক্সিকিউট হয়েছে। তাহলে এটার জন্য সুইচ কেসে একটা ইন্টারেস্টিং জিনিস করা লাগে অলওয়েজ, সেটা হলো যে ব্রেক করা লাগে। একটা ব্রেক যদি এখানে দেই, এর মানে হলো যে এইটা এক্সিকিউট করবে, এরপরে হলো সুইচ থেকে ব্রেক হয়ে যাবে, ব্রেক, ব্রেক। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই জিনিসটা আমরা এখন একটু চেক করি। মনে করো 4 5 প্লাস দিলাম, খেয়াল করো 9-এর পরে কিন্তু আর প্রিন্ট হলো না, কারণ কি এখানে 9 প্রিন্ট আসছে, যেহেতু প্লাস, এটা ট্রু, তারপরে এটার ভিতরে ঢুকছে, এটা এক্সিকিউট হয়েছে, এরপরে কি এটা এক্সিকিউট হয়েছে, ব্রেক মানে এরপরে কোনো কিছু সে আর প্রিন্ট দিবে না। বুঝতে পারছো জিনিসটা? এখন আরেকটা জিনিস দেখি, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি মনে করো 4 5 দিলাম আর এখানে হলো অন্য একটা ওয়াই ক্যারেক্টার দিলাম, খেয়াল করো কিছুই প্রিন্ট হলো না, তাহলে আমরা ইউজারকে বলতে চাই যে এগুলোর মধ্যে একটা হবে। এই জন্য হলো সুইচ কেসে একটা অপশন আছে, সেটা হলো ডিফল্ট অপশন। ডিফল্টে থাকবে হলো যে তুমি যা যা প্রিন্ট দিতে চাও, সরি মানে কোনোটাই সবগুলোই যদি ফলস হয় তাহলে হলো এখানে যে ইফ এলসে এলস ছিল না, এখানে হলো ডিফল্ট ওই রকম, তাহলে প্রিন্টএফ অফ মাস্ট বি বিটুইন, মাস্ট বি প্লাস, সরি প্লাস মাইনাস অর ক্রস। ডিফল্ট হলো যে সবগুলাই যদি ফলস হয়, যেমন মনে করো এখানে 4 5 আর ওয়াই দিলাম, তাহলে অফ মাস্ট বি, তাহলে কি এটা ফলস হয়েছে, এই জন্য এখানে পরেরটাতে যাবে, এটাও ফলস, পরেরটাতে যাবে, এটাও ফলস, তো এরপরে কি গেলে ডিফল্টে চলে গেল, ডিফল্টে গিয়ে এটা হলো প্রিন্ট হবে, এখানে আর কোনো কন্ডিশন নাই। বুঝতে পারছো জিনিসটা? তো এইটা হলো যে ব্রেক ডিফল্ট সুইচ কেস। আচ্ছা, এই সুইচ কেস জিনিসটা আসলে খুব মানে ফালতু, আমার ফালতু লাগে। তো মেইনলি হলো ইফ এলস থেকেই আসে। তো তোমরা হলো ইফ এলস এর কিছু প্রবলেম প্র্যাকটিস করো, আমি হলো তোমাদের আজকে লেকচারের মানে নিচে হলো প্রবলেম দিয়ে দেবো, তো তোমরা এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করো। আর এর বাইরে হলো যে আরো অনেক কিছু আছে, তোমাদেরকে আমি একবার এত কিছু দিতে চাচ্ছি না। নেক্সট হলো তোমাদের লুপটা শেখাবো, লুপ শেখানোর পরে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব, যেগুলো তোমাদের নর্মালি পরীক্ষায় আসে বা একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবা, আমি ট্রাই করবো নেক্সট ক্লাসে অ্যান্সার দিয়ে দিতে। থ্যাংকস।